আড্ডাগুলির অন্দরমহলে আড্ডাগুলির অন্দরমহলে আজকের পর্বে আমরা পেয়েছি মানসীকে, মানসী কবিরাজ। সবাই চেনেন, আবার হয়তো অনেকে চেনেনও না। আমাদের আড্ডাগুলির অন্দরমহলের নতুন দর্শক, তার পরিচয় রয়েছে অনেকটাই, সবাই জানেন, লেখালেখি করেন, কিছু বই রয়েছে, একটা নতুন বই হবে, সেসব নিয়ে আজকের আমাদের আড্ডাগুলির অন্দরমহলের এই গল্প বলা চলে। একদম তাই। তোমার একটা নতুন বই হবে, সেটা একটা আনন্দের কথা। সেটা নিয়ে একটু কথা হোক, যে তোমার কিছু বই রয়েছে, কবে থেকে লেখা, এইরকম। নতুন বই হলে তো সে যত নম্বরই বই হোক, আনন্দ তো একটা হয়। হ্যাঁ, আর কতক্ষণ হাতে পাবো, কেমন হবে তার প্রচ্ছদ, এইসব বিষয় হয়। দেখো, লেখা যদি বলি, সেটা যেটা হয় আমার ক্ষেত্রে হচ্ছে স্কুল ম্যাগাজিনের লেখা। আচ্ছা, শুরুতে শুরুতে তারপরে আমি সেটা শূন্য দশক, আমি যতদূর জানি না, ম্যাগাজিন তখন তো আমি স্কুলে পড়ি। ও আচ্ছা আচ্ছা, সেটা তো তোমার একটা, ওইটা। তারপরে একবার তোমার আমি অনেকেই জানে না, আমি একটা দেয়াল পত্রিকা করেছি বছর দুয়েক, সেটা 85-86 সাল। আচ্ছা আচ্ছা। পত্রিকাটার নাম ছিল হিমঝুরি, ওটা আমি হাতে লিখে করতাম। তারপর যা হয় আর হয়নি, তারপর থেকে এটা বলবো যেটা কন্টিনিউয়াস ফেজ আর কি, সেটা আমার 2008-09 দশকের বলতে গেলে। হ্যাঁ, 8-এ আমার এই প্রথম যদি বলো যে ছাপা অক্ষরে পত্রিকায়, এটা লিটিল ম্যাগাজিনে হয়েছিল। তারপরে তো অনেকটা পথ চলা হলো। হ্যাঁ, অনেকটাই হলো। নিশ্চয়ই অক্ষরের প্রতি ভালোবাসা, হ্যাঁ সেটা তো আছে, শব্দের প্রতি ভালোবাসা, এবং একজন সিরিয়াস লেখক হিসেবে কবিতাই হোক বা গদ্যই হোক বা গল্পই হোক বা রম্য রচনাই হোক, খুবই ভালো লাগে। তোমার মধ্যে একটা দেখেছি ভীষণ একটা রসের আধার, মানে ভীষণ রসিয়ে সেটাকে বলা, যেটাকে আমরা কি বলি বলো, যে সবটার মধ্যে মজাটা একটা। হ্যাঁ, আর তারপরে একটা শ্লেষ ব্যাপারটাও কিন্তু আছে, যেটাকে আমরা বলি। এই ব্যাপারটা না বলতে গেলে বলতেই হয় যে এটার জন্য বাবা, মূলত বাবা যেখানে আর কি চাকরি করতেন, তো বাবা লেকচারার ছিলেন এগ্রিকালচারাল ট্রেনিং সেন্টারে। তো সেখানে না একটা বিশাল বড় লাইব্রেরি ছিল। দেখো, আমাদের তো মধ্যবিত্ত ফ্যামিলি, নিজের পয়সায় যে অত বই কিনবো সমস্ত কিছু ছাড়িয়ে, সেটা কিন্তু আমাদের ছিল না। মানে সাধ থাকলেও সাধ্য যেটা থাকে না বলে, কারণ সংসারের যে নিত্য নৈমিত্তিক যে সেটা তো হবে। তো ওই লাইব্রেরিতে লাইব্রেরিয়ান ছিলেন না বলে বাবা ওখানে একটা অনারারি সার্ভিস দিয়েছিলেন। তার যে তোমার কালেকশন, অসম্ভব কালেকশন ছিল। ওই ওখানে ঢুকতে পাওয়া বাবার সৌজন্যে, এবং ওই এত এত বই, ওইখান থেকেই বই পড়াটা শুরু। এটা একটা হতে পারে। আর একটা হচ্ছে ওই, বুঝলে না, ওই ছোটবেলা থেকে একটু নাটকের স্বভাব তো আমার। আমি তো তোমাকে নাটকে মানসী বলেই ডাকি। সেই নাটকের বিষয় আজকে হবে। তোমার নতুন বইটা একটু দেখি। নতুন বইটা নিয়ে শুধু একটু জাস্ট আমরা দেখাবো বইটা। এটা শহরতলী করেছে, এবং 2-1 দিনের মধ্যেই এটার প্রকাশ হবে। নামটা একটু বলে দিই, নামটা বলে দাও। দয়ানিধি এবং আয়নায় লেখা পর্যটন। এটা হয়তো আনুষ্ঠানিক প্রকাশ নয়, আবার আমাদের শহরতলীর তন্ময় রেগেও যেতে পারে। না, এটা তো তন্ময়ের মার্কেটিং ও হতে পারে, সেটা হবে, কবিতার কথা হবে। আচ্ছা, এবার একটু এই সময়টার কথা বলি, তারপরে আমরা নাটকে মানসীতে চলে যাবো। এই সময়টাকে তোমার কিরকম বলে মনে হচ্ছে? সময়টা যদি বলো না, সময়টা খুব অস্থির সময় হয়ে গেছে। একদম তাই, অস্থির সময় হয়ে গেছে। আর আমাদের সময়টা কিরকম হয়ে গেছে, এই যে এখন ধরো টিভি খোলা যায় না, পেপার পড়া যায় না, সারাক্ষণ যে একটা ধর্ষণ, হিংসা, খুন, এই জীবনটা মনে হয় যেন কিরকম, মানে যেন মনে হচ্ছে অন্য কিছু পড়ছি, এরকম মনে হয়। কোথাও যেন আমরা প্রত্যেকে, আমি তার মধ্যে নিজেদেরকেও ইনক্লুড করছি। অবশ্যই, আমাদের বাইরে তো কিছু নয়, আমরা তার মধ্যেই রয়েছি।
সেই মনে হচ্ছে যে আমরা কিন্তু আসলে আমাদের যে মানসিক মানে হিউম্যানিটি যেটা বলে আমাদের যে সহমর্মিতা সেটা একেবারেই নেই। না হলে একদম সহিষ্ণুতা কিছুই নেই। একজন বৃদ্ধ মানুষকে জিরো টলারেন্স আমরা একেবারেই সবচেয়ে বড় কথা আমরা ভিডিও করছি তার, কিন্তু তাকে থামাচ্ছি না। মানে কি বলবো, ভেতরে কষ্ট হচ্ছে অত আমি কিছু বলতে পারছি না। তখন আমরা শোক মিছিল বের করছি যখন সে মারা গেছে। ব্যাপারটা হয়ে গেছে কি যে আমার মনে হচ্ছে যে বেটা একটু দেখানো ব্যাপার হয়ে গেছে, এবং তাড়াতাড়ি এই যে ধরো কেউ মারা গেল সঙ্গে সঙ্গে তার ছবি সঙ্গে সঙ্গে অবিচারি লেখা হয়ে যাচ্ছে। আমার তো মনে হচ্ছে যে অবিচারি লেখাই থাকে, বুঝি নাম পাল্টে পাল্টে দেয়। বাজে হয়েছে। আবার যদি হয় সবটাই তো বাজে না। আবার এই দেখো কিছু তো ভালো, এই যে কোভিড এর সময় তো আমরা দেখলাম কত ইয়াং ছেলে পিলে এই যে এরা এত সার্ভিস দিল, এই যে কমিউনিটি কিচেন থেকে বলে শুরু করো। হ্যাঁ, তবুও আর কি মানে কোথাও যেন সেটা এখন আমাদের পিছিয়ে পড়া নাকি এই যে যেটা জেনজি বলছে, কোথাও যেন একটা ধাক্কা খাচ্ছি। সত্যি তাই। কিন্তু আজকে যে জায়গাটায় বসে রয়েছি, এই যে সবুজে একদম মুড়ে বসে আছি, এই জায়গাটা আমি একেবারে মানে প্রেমে পড়াই, একেবারে সবসময় প্রেমে পড়ে থাকি এই সবুজের প্রেমে। তুমি বুঝতে পারছো না আমি শিলিগুড়ি যেতে চাই না কেন? শিলিগুড়ি ছেড়ে মানে উত্তরায়ণ থেকে শিলিগুড়ি যেতে চায় না। মানে এই মনে হয় কি কতক্ষণে এটাতে ঢুকবো, একদম এরকম হয়েছে। এটা একটা আলাদা আকর্ষণ। আচ্ছা, এখানে তুমি একটু নাটকে মানসিকে দেখি। নাটকে মানুষের নাটক কেমন করে শিখলাম জানো? প্রথম কথা হচ্ছে তো বদমাস একটু ছিলাম আমি। হ্যাঁ, ওই 3 ভাই বোনের মধ্যে আমি একটু বদমাস ছিলাম। এবার হয়েছে মা যেগুলো বলতো আর কি সেটা সকলেরই হয়, বড়দের জিনিস পড়া যাবে না, নাটক শোনা যাবে না। ওই শুক্রবার করে একটা রাত্রি 8টে বেলায় নাটক হতো। আমি তো রেডিওর মানুষ। আর 8টার সময় নাটক, 6:30, 6:15, কোনোদিন 6:45 আমার পেট ব্যথা নয় মাথা ব্যথা এগুলো শুরু হতো, মানে যেটা বাইরে থেকে দেখা যায় না। এবং ঠিক রেডিওর ঘরে গিয়ে আমি দরম করে শুয়ে পড়তাম। এবং তুমি ভাবো তখন আমার ক্লাস 5, 6 কতটুকু মেয়ে আমি, ওই মটকা মেরে 6টা 6:30 থেকে ওই বোধহয় 1 ঘন্টার নাটক হতো বা 45 মিনিটের নাটক হতো। 9টা নাটক শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওঠা যাবে না, 9:30 অব্দি না নড়ে চড়ে মটকা মেরে পড়ে থাকতাম। আমার ইনসমনিয়া হবে না? তো এই নাটকটা, তুমিও নাটকে কখন কেমন করে হয়ে গেলে, সেটাই সবকিছুতে তুমি সঞ্চালনা করো, সকলের ভালো লাগে। হ্যাঁ, আড্ডাগুলির তো তুমি একেবারে সঞ্চালক, একদম ব্র্যান্ড হয়ে গেছে। হ্যাঁ, সেখানেও নানান রকম উপকরণ থাকে, নাটকীয়তা থাকে, কথার পৃষ্ঠে কথা থাকে, যেগুলো দরকার, ভীষণ ভাবে দরকার। হ্যাঁ, আর তুমি একটা নাটক করো তো। আমার বাবা না যাত্রা করতো। আচ্ছা, জিনগত পরে নাটক করতো। আর আমার বাবা তো সিনেমা করার জন্য পালিয়ে গেছিল বাড়ির থেকে। ও, তার মানে এই সমস্ত ইতিহাসে রয়েছে। আচ্ছা, একটু পড়ো, একটা শুনি দেখি। আসলে এখন খুব অন্ধকার হয়ে গেছে, দেখা যাচ্ছে না। ও হ্যাঁ, একটা এমনি ছোট্ট নাটক, তার সবকটা চরিত্রই ধরো আমি পড়ছি। মৈনাক সেনগুপ্ত, তুমি নাম শুনেছো কিনা জানি না, বহুদিন ধরে মৈনাক নাটক লেখেন। আর মৈনাকের বউ এনা সেনগুপ্ত নাট্যকর্মী। আচ্ছা, তো ওর একটা বই থেকে 2টো ক্যারেক্টার আছে। একটু পড়ো। কবিতা আজকে আমরা না কবিতা কবিতা আমরা সবসময় আসলে আমি একটা খুঁজেছিলাম যেটা এই মুহূর্তে পাচ্ছি না, যে তোমার একটু মজার যেটা খুঁজেছিলাম। খোঁজো, সময় নাও, কোনো অসুবিধা নেই। আমরা বরং একটু আধার হয়ে যাওয়া একটু এই পরিবেশটা দেখি। কি সুন্দর সন্ধে নামছে, পাখিরা কুলায় ফিরছে, সত্যি স্বপ্নের মতো তোমার এই বাসস্থানটা। এটা হচ্ছে যমরাজের দরবার। হ্যাঁ, এক কোণে বসে চিত্রগুপ্ত পাগলের মতো একটার পর একটা জাবদা খাতা উল্টাচ্ছে। উদ্ভ্রান্ত যমরাজ পায়চারি করে যাচ্ছেন, আর তার পিছনে পিছনে হাত কচলাতে কচলাতে অনুসরণ করছে যমরাজের দ্বিতীয় সহায়ক বিচিত্রগুপ্ত। যমরাজ রেগে গেছে, কোনো কমমেন্ট নয়,
বিচিত্র একেবারে অকম্য ঢেকি। চিত্রগুপ্ত, স্যার ঢেকি বললো? ঢেকি তো কবে বাতিল হয়ে গেছে। জম, হবেই তো, বুড়ো হাবড়া অথর্ব। বিচিত্র, চোখে দেখে না, কানে শোনে না, কম্পিউটার চালাতে লেজে গোবরে হয়, তাও গদি আঁকড়ে পড়ে আছে। চিত্রগুপ্ত, স্যার আপনাকে বললো। বিচিত্র, না স্যার, মায়েরই বলছি, যমুনাকে সৌগন্ধ, আমি আপনাকে বলিনি। চিত্রগুপ্ত, এই ডিপার্টমেন্টে স্যার আমার থেকে অনেক সিনিয়র। জম, আমি তো সেদিনের ছেলে, কেবিনেটে ইন্দ্র আমার অনেক আগে থেকে মৌরসি পাট্টা গেড়ে বসে আছে। দেখ, চিত্রগুপ্ত আবার লিখছে নাকি। বিচিত্র আপন মনে কেরাচ্ছে, দাঁড়া আজকে গিয়ে লাগাচ্ছি। এটুকুই থাক, অন্ধকার হয়ে গেছে। খুব সুন্দর। আমাদের আড্ডাগুলির অন্দরমহলের দর্শকেরা নিশ্চয়ই উপভোগ করেছেন, এবং তোমার মধ্যে যে একটা নাটকীয়তা রয়েছে, মানে আমি যাকে ব্যক্তিগতভাবে নাটকে মানুষই বলে ডাকি আর কি, সেটা লোকে বুঝতে পারলেন। আমরা নতুন বই থেকে কবিতা আজকে শুনবো না, কেননা সামনেই এই কবিতার বইটির প্রকাশ রয়েছে, এবং সবসময় তুমি আছো, তোমার আড্ডাগুলিতেই হবে, সেটা তোমার আড্ডাগুলির অন্দরমহলেও আমি বললাম, যাতে এই সোর্সে অনেক লোক এখান থেকেও জেনে যাবে। একদম তাই। আমরা তাহলে আড্ডাগুলির অন্দরমহলে এই পর্ব এখানেই শেষ করছি। একদম, সবাই সঙ্গে থাকবেন। শুভ সন্ধ্যা।